লেখিকা অনিন্দিতার সাজানো অঙ্ক। কাজল যে বাড়ি ছেড়ে চলে গেছে প্রথমে সেটা বুঝতেই পারিনি সপ্তরূপ। মাত্র 1 মাসের সংসারে দিব্যি মানিয়ে নিয়েছিল মায়ের সঙ্গে। বৌমা বলতে মা আজকাল 1 ঢোক জল বেশি খেতে শুরু করেছিল। রূপও তো নতুন বউকে চোখে হারাচ্ছিল। এত মিষ্টি একটা মেয়ে না ভালোবেসে পারা যায়? সুদর্শন মামা না বললে লকার চেক করার কথা হয়তো কারোর মাথায় আসতো না। সেদিনের সকালটাও অন্য দিনের মতোই শুরু হয়েছিল। বিয়ের পর থেকে দেখেছে রূপ সাত সকালে বিছানা ছাড়ে কাজল। অনুপমা দেবী অবশ্য বার কয়েক বারণ করেছিলেন, কিন্তু সে মেয়ে শুনলে তো? পাগলি মেয়ে হেসে বলেছিল গ্রামে নাকি তাকে বরাবর 4টে থেকে 4:30-এর মধ্যে উঠতে হতো, সেখানে শহরে এসে 5টার পরেও বিছানায় পড়ে থাকবে। অতক্ষণ শুয়ে থাকলে তার নাকি শরীর খারাপ করবে। এরপর আর কি বা বলা যায়? সবার প্রথমে কাজলই উঠত, গেট খুলে ফুল তুলে দুধ আর খবরের কাগজ জায়গা মতো গুছিয়ে রাখত। যদিও নতুন বউকে সকালের জলখাবার ছাড়া বাকি কিছু করতে দিতেন না অনুপমা। জলখাবারটা অবশ্য তাদের বেশ জম্পেশ হয়। কখনো চাউমিন, লুচি, পরোটা, ফ্রেঞ্চ টোস্ট, স্যান্ডউইচ, এইরকম সুস্বাদু খাবার দাবার। দুপুরে রান্নাটা অবশ্য তিনি নিজেই করতেন। বাচ্চা মেয়ে, সকাল দুপুরে এত খাটবে কেন? রাতে মাঝে মধ্যে ছেলেকে বলেন খাবার কিনে আনতে। মেয়েটা বাইরের খাবার খেতে ভারী ভালোবাসে। সংসারে দিনগুলো তো পড়েই রয়েছে, সারা জীবন কাজকর্ম সামলাতেই হবে। তার চেয়ে এখন খানিক আনন্দ করে নিক। সপ্তরূপেরও ভারী পছন্দ হয়েছিল কাজলকে। যেমন মিষ্টি মুখ তেমনই সংসারী মানসিকতা। আধুনিক মেয়েদের মতো সারাদিন সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড দিয়ে বেড়ায় না, বর্ষহাগী কথাবার্তা পোস্ট করে না। বিয়ের পরে অবাক হয়ে গিয়েছিল শুনে যে সোশ্যাল মিডিয়ায় কাজলের কোনো অ্যাকাউন্ট নেই। হেসে বলেছিল ওসব আদিক্ষেতা আমার ভালো লাগে না। কি হবে বিভিন্ন সাজ পোশাকে নিজেকে দেখিয়ে? তার চেয়ে আমি আমার সংসারে সুখী, এই কি কম? মনে মনে খুশি হয়েছিল রূপ। এখন বুঝতে পারছে সবটাই ছিল বড় পরিকল্পনার অংশ। বিয়ের পর থেকে তেমন একটা বাড়ি ছেড়ে বেরোতেও চাইতো না কাজল। বরং অনুপমা দেবী বারবার জোর দিতেন, হেসে বলতেন নতুন নতুন বিয়ের পর আমরা কত ঘুরে বেরিয়েছি, আর তুই সবসময় বাড়িতে থাকতে বিরক্ত লাগে না? জোড়াজুড়িতে 2-1বার গেলেও তেমন একটা বাইরে যাওয়ার বায়না ছিল না কাজলের। কখনো কখনো সপ্তরূপ অনুযোগ করলে বলতো বড্ড গাড়ি তোমাদের শহরে, হাঁটতে ভয় লাগে। যদি কোনো গাড়ি স্পিডে এসে ধাক্কা দেয়, শুনে হাসতো সে। মনে মনে নিশ্চিন্ত হতো খানিক। বিদেশি প্রতিষ্ঠানে চাকরি, কোম্পানির মালিক আর নিজের বউ, দুজনকে একসঙ্গে খুশি করা কার্যত অসম্ভব। তার চাইতে এই ভালো, এই মকায় অফিসটা দিব্যি সামলে নিতে পারবে, আর আস্তে ধীরে কাজল ও শহুরে পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে। সেদিন মা ছেলে ঘুমিয়েছিল অনেকক্ষণ। ঘুমটা ভাঙল বেলের কর্কশ শব্দে। তখনও উঠতে পারছিলেন না অনুপমা। কোনো রকমে চোখ ডলতে ডলতে উঠে গিয়ে দরজা খুলে দিয়েছিলেন। কাবুলের মা হাড়ি চাচা গলা আরও উচ্চ গ্রামে তুলে চেঁচাচ্ছিল, কি ঘুমোচ্ছ বাপু বাড়ির সবাই মিলে? দরজা খোলার নামটি নেই। খবরের কাগজ, দুধ সব দরজার বাইরে পড়ে আছে। বৌদিকে নিজের ঘর ছেড়ে বাপের বাড়ি গেল? তখনই চমকটা লেগেছিল অনুপমার। কাল রাত অবধি দিব্যি সব ঠিক ছিল। আজ সকালেও কাজল গেট খুলেছে, চাবি ঝুলছে দেওয়ালে টাঙানো সুইট হোম ওয়াল হ্যাঙ্গিংয়ে। তাহলে হলো কি? এত ভোরে কাউকে কিছু না বলে কোথায় গেল সে? ছেলেকে ডাকলেন অনুপমা। ছড়ানো ছিটানো একতলা বাড়ি তাদের, পুরোটাই তন্ন তন্ন করে খুঁজে ফেলা হলো, কিন্তু কাজলের দেখা নেই। এক প্রকার বাধ্য হয়ে নিজের ছোট ভাইকে ফোন করলেন। থানা পুলিশে তার যে বড্ড ভয়, কিন্তু একটা মেয়ে ঘটনাচক্রে, যে কিনা তারই বাড়ির বউ, অচেনা শহরে এসে একাকী এভাবে হারিয়ে যাবে, সেটাও তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। অনিমেষী বলল সুদর্শন মিত্রর সঙ্গে একবার যোগাযোগ করতে। তার পেশেন্ট ছিল এককালে, ভালো মানুষ,
লালবাজারে রিটায়ার্ড গোয়েন্দা, এখন অবসরে। কিন্তু তেমন পরিস্থিতি হলে বিপদাপন্ন মানুষকে সাহায্য করেন। বয়স্কা অনুপমা দেবীর চিন্তার কথা শুনে প্রথমে একটু গাইগুই করলেও ডাক্তার অনিমেষ সেনগুপ্তার নাম শুনে আসতে রাজি হলেন। ডাক্তার বলেন অনিমেষ মানুষটা ভালো, বিবেক সম্পন্ন। বড় যত্ন করে তার গলব্লাডার স্টোন অপারেশন করেছিলেন। তারপর থেকে সুদর্শন অবশ্য সচেতন হয়েছেন। মুড়ি, তেলে ভাজা, চপ, কাটলেট ছেড়ে হয়েছেন নিয়মমাফিক জীবনযাপনে অভ্যস্ত। চেনা অফিসারকে দিয়ে ততক্ষণে সামনে রাস্তার সিসিটিভি চেক করিয়ে ফেলেছেন মিস্টার মিত্র। পরিষ্কার দেখা যাচ্ছে চোখে সানগ্লাস পরে ওড়নায় গোটা মুখ ঢেকে একটা মেয়ে গেট ভেজিয়ে চলে যাচ্ছে বড় রাস্তার দিকে। হাতে একটা বড় সড়ো ডাফেল ব্যাগ ছাড়া কিচ্ছু নেই। ফুটেজ দেখে শনাক্ত করেন অনুপমা, এই আমার বৌমা কাজল। ওর হাঁটা চলার ভঙ্গি সবটাই আমার চেনা। এইবার আপনার লকারটা একবার চেক করুন দেখি, মূল্যবান গয়নাগাটি, টাকা পয়সা কিছু খোয়া গেছে কিনা। এ আপনি কি বলছেন? মৃদু স্বরে প্রতিবাদ করেন অনুপমা। বাড়ির বউকে আপনি চোর বলছেন? ততক্ষণে ঘরের ভেতর চলে গেছে সপ্তরূপ। বেরিয়ে এসেছে মিনিট 5 বাদে। রক্ত নেমে গিয়ে মুখটা পুরো ফ্যাকাশে। বাড়ির কাজের জন্য রাখা 3 লক্ষ নগদ আর লকারের গয়নাগাটি সব উধাও। আর কিছু উধাও হয়েছে কিনা বুঝতে পারছি না। সুদর্শন মিত্রের কথা মতো ভালো করে আলমারি খুঁটিয়ে দেখেন অনুপমা। যদিও মনের ভেতরটা তার ভেঙে গেছে। টাকার লোকসান তো আছেই, কিন্তু বিশ্বাস একবার ভাঙলে তার যে আর জোড়া যায় না। কাউকে বিশ্বাস করে যদি এভাবে ঠকতে হয় তাহলে আর বিশ্বাসের কি মূল্য থাকে? কেন এমন করলো বৌমা? কিসের অভাব ছিল তার? হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়েছিলেন বাড়ির মেয়ের স্বাধীনতা। তবু শেষ পর্যন্ত জিতে গেল লোভ। এমন লোভী একটা মেয়েকে বাড়ির বউ করে আনলেন তিনি। এতদিন ধরে রইল ঘরে, অথচ এক মুহূর্তের জন্য চিনতে পারলেন না। চুল পেকে গেল, কিন্তু অভিজ্ঞতায় এখনো তিনি পক্ক হলেন না। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আশ্বস্ত করলেন মিস্টার মিত্র। কাজল, আপনার বৌমার ছবি আছে নিশ্চয়ই। বিয়ের মোটা অ্যালবামখানা নিয়ে এলো সপ্তরূপ। তাতে লাল আর সবুজ শাড়ি পরনে একটা মিষ্টি মেয়ের ছবি। সবকটা ছবিতে তো দেখছি কায়দা করে চুল বাঁধা, মুখে ভারী মেকআপ করা। মেকআপহীন কোনো সাধারণ ছবি নেই। যদিও এই বিরাট শহরে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো মানুষ খোঁজা সহজ নয়, তবু চেষ্টা তো করতেই হবে। সাধারণ ছবি দেখলে ব্যক্তি মানুষকে চেনা যায়, সেজন্যই সপ্তরূপের দিকে তাকান তিনি। আজকাল সবার হাতে স্মার্টফোন। দুজনের আবেগ ঘন কোনো ছবি নেই, কিংবা মুঠোফোনে স্ত্রীকে বন্দি করার মুহূর্ত। কাজল একদম ছবি তুলতে চাইতো না, তাও 2-1টা যা ছিল সকালে উঠে দেখছি পুরো ফোন গ্যালারি ইরেজ হয়ে গেছে। রিসাইকেল বিনেও কিচ্ছু নেই। হয়তো কাজলই আমতা আমতা করে বলে, সপ্তরূপ, আমার ফোনের পাসওয়ার্ড ওর জানা ছিল। তাছাড়া স্যার, সাধারণ মেকআপহীন ছবি কোনো মেয়েই বা তোলে আজকাল। ছবি তুলতে চাইলেই কাজল বিরক্ত হতো। কি যে দিনকাল এলো, সবাই নিজেকে এক্সপোজ করে চলেছে। সে নাকি চায় না বাকিদের মতো নিজেকে এক্সপোজ করতে। আমি ওর ভাবনাকে সম্মান দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি সম্মান দিয়েছিলে নাকি মনে মনে বেশ খুশি হয়েছিলে। অবশ্য এর জন্য তোমাকে দোষ দেওয়া যায় না। সপ্তরূপের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন মিস্টার মিত্র। যেখানে সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষ নিজেকে ভাইরাল করার জন্য প্রতিনিয়ত নানাভাবে চেষ্টা করে চলেছে, সেখানে একজন মেয়ে আধুনিক সময়ে দাঁড়িয়ে নিজের ছবি পর্যন্ত তুলতে চাইছে না, নিত্য নতুন জামাকাপড় কিনে দেওয়ার বায়না করছে না। এতে তো খুশি হওয়ারই কথা, কিন্তু সমস্যাটা কোথায় জানো? গোটা ব্যাপারটায় খুশি না হয়ে তোমাদের মনে সন্দেহ জাগা উচিত ছিল। কেন একটা মেয়ে বাকিদের থেকে এতটা আলাদা? গল্পটা অচেনা যখন, একটু গভীরে গিয়ে দেখা যাক। ভালো কথা। কাজলের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট আছে? না স্যার, নেই। ছবি তুলতে না চাওয়ার পাশাপাশি কাজল সোশ্যাল মিডিয়া ব্যবহার করা পছন্দ করতো না।
একমাত্র হোয়াটসঅ্যাপটাই যা ফোনে ইনস্টল করা ছিল, তাও কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে। সকাল থেকে ওই অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছে। চিন্তিত ভঙ্গিতে বলল সপ্তরূপ। কাজল একা এত বড় একটা ফাঁদ পাতবে? হতে পারে না, নিশ্চয়ই সঙ্গে কেউ একটা আছে। কিন্তু কে সে? কার পরিকল্পনা অনুযায়ী কাজল এই বাড়িতে ঢুকেছিল? নগদ টাকার অঙ্ক তো জানলাম। কত টাকার গয়না ছিল আনুমানিক অনুপমা দেবী? 25 থেকে 30 লক্ষ। আসলে ছেলের বিয়ে উপলক্ষে লকার থেকে এনেছিলাম, পরে আর লকারে রেখে আসা হয়নি। বলছিলাম কি স্যার, আপনি একটা বেসরকারি গোয়েন্দা এজেন্সি খুলুন না বাকিদের মতো। আপনার কাছে তো কেস আসার বিরাম নেই। এজেন্সি থাকলে লোকজন সরাসরি যোগাযোগ করতে পারবে, আর আপনার 2 পয়সাও আসবে। হাসি হাসি মুখে বললেন ইন্সপেক্টর জয় বর্মন। লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে রিটায়ারমেন্টের পর অনেকেই এই ধরনের এজেন্সি খুলছেন আজকাল। বুঝেছি। আমি শান্তিতে ঘরে বসে আছি, এসব অনেকেরই সহ্য হচ্ছে না। মুচকি হাসলেন সুদর্শন মিত্র। বুঝি বুঝি, নিজের মনে শান্তি না থাকলে অন্যকে শান্তিতে থাকতে দেখে বুকটা একটু জ্বলে। কি ঠিক বললাম তো? মেয়েটার ছবি পাঠিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ চাই। চিড়িয়া ভেগে গেলে কিন্তু কোনো ফায়দা নেই, কি বুঝলে? বুঝলাম স্যার। অপর প্রান্ত থেকে ইন্সপেক্টর জয় বর্মনের উদ্বিগ্ন গলা ভেসে এলো। আপনি কিন্তু সাবধানে থাকবেন স্যার, দিনকাল ভালো নয়। এই ধরনের মহিলারা কিন্তু সহজ মানুষ নয়, কোনো না কোনো নির্দিষ্ট গ্যাংয়ের সদস্য হয়। যদি কোনোভাবে ওরা আপনার কথা জানতে পারে, চিন্তা হচ্ছে স্যার, সাবধানে থাকবেন কিন্তু। এতদিন পুলিশে চাকরি করেছি, আমায় নিয়ে অযথা চিন্তা করো না, মেয়েটার খোঁজ চাই চাই। ফোনটা এলো 11টা নাগাদ। কেন ফালতু নিজেকে জড়াচ্ছেন? রিটায়ারমেন্ট তো আগেই হয়েছে। গঙ্গার ঘাটে পা বাড়িয়ে বসে আছেন, তবু নাক গলানোর স্বভাব গেল না। খালাস না হতে চাইলে এখানেই দাড়ি টানুন, বলে দিলাম। প্রায় সঙ্গে সঙ্গে নম্বরটা জয় বর্মনের কাছে চলে গেল। কোত্থেকে ফোনটা আসছে ট্রেস করা দরকার, হয়তো এই কাজলের সহকারী। কিন্তু খবরটা লিক হলো কিভাবে? তবে কি সর্ষের মধ্যেই ভূত? এই ভূতকে জব্দ করতেই হবে। রাতের খাবার গরম করতে করতে মনে মনে হাসেন সুদর্শন মিত্র। কেটে গেছে দিন 15। অনুপমা দেবীকে কোনো আশার খবর শোনাতে পারেননি ইতিমধ্যে। মেয়েটা যেন কর্পূরের মতো উধাও হয়ে গেছে। কাবুলি চানা গরম করে ক্যাসারোল থেকে 2খানা রুটি বের করছিলেন মিস্টার মিত্র। এমন সময় মোবাইল চেনা ডাকে ডেকে উঠল। স্যার, মেয়েটাকে পাওয়া গেছে। নাম নিয়েছে রাজ্ঞী ভৌমিক। আরেকটা পরিবারকে ফাঁদে ফেলার চেষ্টায় ছিল, কিন্তু মুখের কাটিং বদলাবে কিভাবে? চাপ পড়তেই স্বীকার করেছে। এই প্রথম নয়, এর আগেও এমন কাজ সে বেশ কয়েকটা করেছে। কি বলছো, তুমি নিশ্চিত? একদম স্যার, পাক্কা খবর। ফোনের ও প্রান্ত থেকে ইন্সপেক্টর জয় বর্মন হাসলেন। সেভাবে কেউ অভিযোগ করেনি বলে এতদিন ধরা পড়েনি। সঙ্গীকেও খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। তবে পুরো খেলার মাস্টারমাইন্ড কিন্তু অন্য লোক। চেনা ছকের গল্প হলেও শেষের প্লটে অদ্ভুত টুইস্ট। কাজলের মুখ থেকে পুরো ঘটনা শোনার পর আমি নিশ্চিত ব্যাপারটা আপনাকেও চমকে দেবে। মেয়েটার সত্যিকারের নাম কি জানতে পেরেছ? কোথায় বাড়ি? তনয়া মিত্র স্যার, উত্তর কলকাতার যৌথ পরিবার। বাবা মা ছোট থেকেই নেই, অস্থির শৈশব, ডার্ক রিয়ালিটি। মেয়েটার জীবনে অনেক অপ্রাপ্তির গল্প আছে স্যার। জয় বর্মনের গলার বিষাদ সুদর্শন মিত্রকেও ছুঁয়ে গেল। আমি আসছি, নিজে বসে কথা বলতে চাই, ততক্ষণ কিন্তু অপেক্ষা করো। আপনি আসবেন আজকেই? কি বললেন? পাওয়া গেছে কাজলকে? সপ্তরূপকে কিছু জানাবো না? কেন? বাড়ির বৌমাকে পাওয়া গেছে, ছেলেকে বলবো না? না, ঠিক আছে, আজ তো ছুটির দিন, সপ্তরূপ বাড়িতেই আছো, ঠিক আছে। আপনি যেমনটা বলবেন তাই হবে। আধ ঘন্টার মধ্যেই সপ্তরূপদের বাড়ি পৌঁছে গেলেন সুদর্শন মিত্র। কলিং বেল বাজাতে দরজা খুলে তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যেন ভূত দেখার মতোই চমকে উঠল সে। অবাক গলায় বলল, আপনি হঠাৎ এখানে? আসার কথাই তো ছিল। কেন?
তুমি বুঝি জানতে না? জানিয়ে তো দিয়েছিলাম অনুপমা দেবীকে। উনি তোমায় জানাননি? কাজলের খোঁজ পাওয়া গেছে। কনকঝোড়া গ্রামে নতুন পরিচয় বাস করছিল সে। অনুপমা দেবীর সঙ্গে কয়েকটা কথা বলার আছে। তার মধ্যেই পুলিশ তোমার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসবে। যে আমায় ছেড়ে বাড়ির জিনিসপত্র চুরি করে নিজের মর্জিতে অন্য জায়গায় গিয়ে নাম পরিবর্তন করে ঘর বাঁধে, তাকে নতুন করে ঘরে ঢোকানোর কোনো ইচ্ছে নেই আমাদের। আমি নিশ্চিত মাও এমনটাই বলবে। কাজলকে ফিরে পাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, সে আমি জানি। হাসলেন সুদর্শন মিত্র। তাহলে যে তোমার বহু যত্নে করা পরিকল্পনার কথা মায়ের সামনে ফাঁস হয়ে যাবে। পরিকল্পনাটা ভালোই করেছিলে, মাঝখান থেকে আমায় ডেকে ভুলটা করে ফেললে। এমন বোকামি কেউ করে? জানো তো, পুলিশ চুলে 18 ঘা। ভাগ্যিস আমি এখন উর্দি পরিহিত পুলিশ নই, তবু এক্স লাল বাজার তো। উর্দির জোর থাকলে তোমার কি হতো ভাবতে পারছো? কে এসেছে রে রূপ? অনুপমা দেবী কখন যেন ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। আরে আপনি বলেছিলেন বটে, কিছু মনে করবেন না। বয়স হয়েছে তো, চোখটা সামান্য লেগে গিয়েছিল সংসারের কাজে কর্মে এদিক সেদিক করতে করতে। ছেলের দিকে চোখ পড়তেই থমকে গেলেন ভদ্রমহিলা। আপনি যে তখন বললেন বৌমাকে খুঁজে পেয়েছেন, সে কোথায়? এলো না আপনার সঙ্গে? মা, কি বলছো কি তুমি? বিরক্তিতে মুখ কোঁচকালো রূপ। যে আমাদের সমাজের কাছে মুখ দেখানোর জায়গা রাখেনি, তুমি তাকে আবারও বাড়িতে ফিরিয়ে আনার কথা বলছো? কাজল যা করেছে সে তো গল্পের একটা অংশ, আরেকটা অংশ তো জানা দরকার। কি বলো রূপ? কয়েক পা পিছিয়ে সোফায় বসে পড়ে রূপ। একদৃষ্টে তাকায় মিস্টার মিত্রর দিকে। পুলিশ তাকে নিয়ে আসছে ম্যাডাম, কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প শুনতে হবে যে। গল্পের কুশীলবরা প্রত্যেকেই আপনার চেনা। ভালো কথা, গয়নার যে লিস্ট দিয়েছিলেন সেগুলো কিন্তু এখনো উদ্ধার করতে পারিনি। তবে আশা একটা আছে, সম্ভবত আজকের মধ্যেই পেরে যাব। কি রূপ, কি মনে হয় পারবো না আমরা? মাথা নিচু করে বসে থাকে সপ্তরূপ। একবার চোখ তুলে তাকায়, বোঝার চেষ্টা করে কিছু, কিন্তু পাথুরে দৃষ্টিতে ধাক্কা খেয়ে ফিরে আসে। নামিয়ে নেয় চোখ। 16টা দিন সহজ নয়। শোক, ক্রোধ, দুর্বলতা সবই স্থিমিত হয়ে আসে সময়ের চক্রে। আপনি একটু বসুন। অনুপমা সামান্য হাসেন। প্রথম দিন মানসিক অবস্থা ঠিক ছিল না। গৃহস্থ বাড়িতে এসেছেন আপনি, একটু চা নোনতার ব্যবস্থা করি, তারপর শুনবো আপনার গল্প। একটু থেমে অনুপমা দেবী বলেন, কেন পালিয়েছিল সে, জানতে পারলেন? বৌমাকে তো আমি নিজের মেয়ের মতোই ভালোবেসেছিলাম। কি ভুল হয়েছিল আমাদের তরফ থেকে? চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে হাসেন সুদর্শন মিত্র। কাজল অর্থাৎ আপনার বৌমা একজন পেশাদার অপরাধী। গোটা ব্যাপারটা আপনার ছেলে আগে ভাগেই জানতেন, কিন্তু আপনাকে ইচ্ছে করেই অন্ধকারে রেখেছিলেন। সঙ্গোপনে হবু বউয়ের সঙ্গে পেশাদারি চুক্তি সেরে নিয়েছিলেন। সেই চুক্তির নিয়ম মেনেই আপনি আপনার হবু বৌমাকে দেখতে যান এবং ছেলের চোখে অপার মুগ্ধতা দেখে তাকে পছন্দ করে বসেন। কি বলছেন কি আপনি এসব? রূপ এসবের মধ্যে কিভাবে আসে? আমি তো খবরের কাগজের বিজ্ঞাপন দেখে, সেই ছোট্ট এক ফালি বিজ্ঞাপনের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করিয়েছিল কে? মনে করে দেখুন তো একবার। অন্য কেউ নয়, সে আপনার ছেলে। আসলে দু বন্ধু মিলে নিজস্ব একটা স্টার্ট আপ শুরু করবে বলে প্রায় মাস 6 আগে থাকতেই সপ্তরূপ টাকা জোগাড়ের চেষ্টা করছিল, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। অর্থে জোগাড় হয় না তখনই। এজন্যই বলে অর্থ অনর্থম। অনুপমা দেবী স্নেহপ্রবণ হলেও বুদ্ধিমতী মহিলা। সুদর্শন মিত্রের ইঙ্গিত বুঝেই বোধ করি শিউরে উঠলেন। না না, এ কখনোই হতে পারে না। আমি নিশ্চিত আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার ছেলে শান্ত শিষ্ট, নিজের স্বার্থের তাগিদে এমন পদক্ষেপ অসম্ভব। ভুল আমার খুব একটা হয় না ম্যাডাম, হলে বোধ হয় সবচাইতে বেশি খুশি আমি হতাম। কি করি বলুন তো, পুলিশি অভ্যেস। হাঁটুর ব্যথা শুনলে মাথার নার্ভগুলোর অবস্থা তদন্তে আওতায় নিয়ে আসি। আপনার ছেলে রূপের দিকে তাকান একবার, বুঝতে পারবেন। সামান্য হাসেন মিস্টার মিত্র।
কত টাকায় রফা হয়েছিল কাজলের সঙ্গে? গয়নাগুলো সব কোথায়? দেখো, মাথা নিচু করে বসে থেকে কোনো লাভ হবে না। সত্যিটা স্বীকার করলে তোমার আমার দুজনেরই সময় বাঁচবে, নইলে নাচার হয়েই আমায় পুলিশ ডাকতে হবে। সার্চ ওয়ারেন্ট এলে ওরাই বাড়ি সার্চ করবে। বাড়িতে পুলিশ আসাটাকে খুব সম্মানের হবে? ভেবে বলো দেখি। কাজল কিন্তু ইতিমধ্যে সবটা পুলিশের কাছে কনফেস করেছে। আমি জানি পুরো প্ল্যানটা নেপথ্যে কে ছিল। মাথা নিচু করে নিজের ঘরে গিয়ে একটা বড় ব্যাগ নিয়ে আসে সপ্তরূপ। এতে মায়ের সব গয়নাগুলোই আছে, আর লাখখানেক টাকা ক্যাশ। তার মানে কাজটা করার জন্য কাজল মোট 2 লক্ষ টাকা পেয়েছিল। আগে অ্যাডভান্স কিছু দিয়েছিলে কি? ঘটনাটা শোনার পরপরই আমার সন্দেহ হয়েছিল বাড়ির কেউ নিশ্চয়ই সবটা জানে, সেও এই ব্যাপারে জড়িত, নইলে কোনো পরিকল্পনাই এত নিশ্ছিদ্র হতে পারে না। কেন রূপ, কেন? কিসের অভাব ছিল তোর? বাড়ির মান সম্মান নিলাম করে কি পেলি তুই? আমি তো চেয়েছিলাম একটা মিষ্টি মেয়ে বাড়ির বউ হয়ে আসুক, ঘর বাড়ি মাতিয়ে রাখুক, আর তুই হঠকারিতার বশে সব শেষ করে দিলি। অনুপমা দেবীকে দেখে সুদর্শন মিত্রের ভেতরে একটা অন্যরকম কষ্ট হচ্ছিল। এই বয়সে এসে এমন আঘাত নেওয়া সহজ নয়, কিন্তু এখানেই যে সব শেষ নয়। আমার ভুল হয়ে গেছে মা, কাঁদো কাঁদো মুখে বলল রূপ। তুমি যদি আগে ভাগেই সব মেনে নিতে, আমায় এই পথ অবলম্বন করতে হতো না। তোমায় তো বলেছিলাম রনির সঙ্গে স্টার্ট আপ শুরু করতে চাই, লাখ বিশেক লাগবে, তখন তুমি কিছুতেই রাজি হলে না। অথচ অমন লাভের ব্যবসা। আমি প্রচুর টাকা রোজগার করতে চাই মা, প্রচুর টাকা। রনির সব পরিকল্পনা সাজায়, আমাকে কাজলের ঠিকানা দেয়। আমি ভেবেছিলাম ব্যবসাটা দাঁড়িয়ে গেলে তোমায় সব সত্যি বলে দেব। হাসলেন সুদর্শন মিত্র। যার সঙ্গে স্টার্ট আপ শুরু করবে ভাবছো, কতদিন চেনো তাকে তুমি? জানো রনির ব্যবসাটা আসলে কিসের? তোমার মতো সহজ সরলদের যে কোনো উপায়ে ফাঁদে ফেলে গয়না টাকা পয়সা নিয়ে পালানো, সিম্পলি কেটে পড়া। কাজলের সহকারীটি অন্য কেউ নয়, স্বয়ং তোমার বন্ধু রনি। কাজলকে এগিয়ে দিয়ে এমন কাজ সে আগেও অনেক করেছে। এই নিন। একটা বড় ব্যাগ অনুপমা দেবীর দিকে এগিয়ে দেন সুদর্শন মিত্র। আসল গয়না টাকা সব এখানে রয়েছে। ওই ব্যাগে যা রয়েছে সব উত্তম নকল, ইমিটেশন, এমনকি নোটগুলো। কি বলছেন কি আপনি? সপ্তরূপ উত্তেজনায় দাঁড়িয়ে পড়ে। রনি আমায় এইভাবে ঠকালো? ওকে সামনে পেলে? বসে পড়ুন, সে এখন পুলিশের হেফাজতে। গয়না নিয়ে রনি মধ্যপ্রদেশ চলে যায়। তখন সোনার দাম বাড়ছিল দ্রুত। ভেবেছিল সে পরিস্থিতি সামান্য থিতিয়ে গেলে, দর একটু বাড়লেই বামাল সমেত লোপাট করে দেবে। টাকা হাতে পেয়ে আবারও নতুন শিকার ধরার খেলা। স্টার্ট আপ চালু না হলে পরবর্তীকালে রূপ বুঝতে পারলেও রনির বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিতে পারত না। সবটাই তাকে হজম করে নিতে হতো, নইলে তো মায়ের কাছে স্বীকার করতে হয় নিজের ঘরে চুরি সে নিজেই করেছে। এই সুযোগটাই নিয়েছে রনি। সামান্য থামেন সুদর্শন মিত্র। আপনি কি ছেলের বিরুদ্ধে কোনো রকম আইনি কার্যকলাপ গ্রহণ করতে চান? বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে তার। এই রূপকে কি আদৌ তিনি চেনেন? অপাঙ্গে ছেলের দিকে অনুপমা তাকান একবার। মাথা নিচু করে বসে আছে তার নারী ছেঁড়া ধন। চোখের দৃষ্টিতে অনুশোচনা, যেন বলছে একটা সুযোগ কি আমি পেতে পারি না মা? রূপ যে নিজের ভুলটা বুঝতে পেরেছে, এটুকুই যথেষ্ট স্যার। নিজেদের মধ্যেকার ব্যাপার নিয়ে আমি আর এই বয়সে আদালতের চক্কর কাটতে চাই না। কথাটি না বলে উঠে দাঁড়ান সুদর্শন মিত্র। এমনটাই তিনি আন্দাজ করেছিলেন। স্নেহ অতি বিষম বস্তু। অপরাধের অঙ্ক মেনে অপরাধী ধরা পড়লেও স্নেহের অঙ্কে আবেগ মিশে হিসেব কোনোদিন মেলে না। ঠোঁটে তার সামান্য হাসি খেলে যায়। একদিনের জন্য নিয়ম ভেঙে একটু স্নেহ পদার্থ খেলে মন্দ হয় না। কফির সঙ্গে চকোলেট কুকিজ জমবে ভালো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।